Hello viewers, hello listeners. নাই স্টকে কথাবার্তা নাই আসলে খুব বেশি। তালিটা যেখানে এক হাতে বাজে সেখানে আসলে হাতে যতই এনার্জি থাক, শব্দ করার যতই অ্যাবিলিটি থাক, লাভ নাই। অন্য কিছু হবে হয়তো, তালি তো বাজবে না। তালি বাজতে দুইটা হাত প্রয়োজন হয়। এনিওয়ে, আমার চিন্তাশীল ব্লগের স্টকও শেষ হয়ে আসছে মাই ফ্রেন্ডস। কারণ চিন্তাশীল ব্লগ আসলে করতে হয় সেইভাবে যে চিন্তার যেই জায়গাগুলোতে হয়তো আমরা কম গিয়েছি বা কম ঢুকেছি বা চোখের সামনেই ছিল ব্যাপারগুলা বা মগজের কাছেই ছিল কিন্তু আমরা ভাবিনি, নজরআন্দাজ করেছি। বেসিক্যালি আমি তালাত রহমান খান ওই ধরনের পয়েন্টগুলোকে পিক আপ করে করে এতদিন চিন্তাশীল ভ্লগ তৈরি করেছি। বাট ওই রকম পয়েন্টগুলো শেষ, আর সেরকম কিছু নাই। আর কমন জিনিস যেগুলো, যেই চিন্তা আপনিও করেছেন, রামও করেছে, শ্যাম করেছে, যদুও করেছে, মধুও করেছে, কমন চিন্তা ভাবনা যেগুলো, ওগুলো নিয়ে তো আসলে একটা ইউটিউব ব্লগ বানাবার কোনো যৌক্তিকতা নেই। কারণ সেই ব্লগ আপনি হয়তো প্রথম 5-10 মিনিট শুনতে শুনতেই দূর করে বন্ধ করে রেখে দেবেন, কারণ আপনি বুঝবেন যে এইটা তো আমি জানি, এই পুরানো চর্বিত চর্বণ করতেছে তালাত রহমান খান, এইটা তো আর ভিডিও দিকে তাকায় থেকে লাভ নাই। কি বলবে বুঝে গেছি, জানি তো, দরকার নেই। সো সেই কারণে সম্ভবত এটাই লাস্ট একটা চিন্তাশীল ভ্লগ, এবং এখানে কিছু ব্যক্তিগত কথাবার্তাও আমার চলে আসবে। আর সেই কথাবার্তার সাথে চিন্তাশীলতার কিছু খোরাকও থাকছে। যেমন আমি এই ভিডিওর আগে স্ক্রল করলে ভিডিও লিস্টে এটা থেকে যদি আপনারা নিচের দিকে যান, দেখবেন আমার বন্ধু নাবিলকে নিয়ে আমি একটা খুব কি বলে কনফেশনমূলক ভিডিও তৈরি করেছিলাম কিছুদিন আগে। আমার একটা সহপাঠী বন্ধু যে হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। তো ওর পরিপ্রেক্ষিত থেকে চিন্তা করলেই যে ব্যাপারটা আসে টপিকের মধ্যে, আজকে সেটাই আমি ফোকাস করছি, মিস কমিউনিকেশন। এই যে মিস কমিউনিকেশন ব্যাপারটা, এটা কিন্তু মানুষের অনেক ক্ষতি করে। অনেক সময় দুজন মানুষের কাছাকাছি হবার ক্ষেত্রে, একতাবদ্ধ হবার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু একটা ভিলেইনের রোল প্লে করে। আমি একটু অতীতে চলে যাব। নাবিল তো স্কুল থেকে চলে গেল 1992 সালে। রেজাল্টের দিন জানা গেল সে ফেল করেছে। সে রেজাল্ট নিতে আসেওনি, তার আম্মু এসেছিল। তো 1992-র ব্যাপারটা একটু পজ থাক, আমি 97-তে চলে যাই, বা 96-র একেবারে শেষ পর্যায়ে চলে যাই। 96-র শেষ পর্যায়ে আমি তখন মগবাজার মধুবাগ এলাকায় থাকি, এবং শামীম ভাই করে একজন সিনিয়র ভাই, ওনার কথা কিন্তু আমি অনেক বলেছি। আমি কখনো আসলে ধারণা করতে পারিনি এত স্মার্ট, এত ফ্যাশনেবল এবং এত সিনিয়র একজন ভাই, আমার চেয়ে 4-5 বছরের সিনিয়র উনি। আর উনার চলাফেরা তো উনার সমবয়সীদের সাথেই ছিল। উনি কিন্তু সাধারণত আমার বয়সীদের সাথে, জুনিয়রদের সাথে খুব মিশলেও সেটা খুব হাতে গোনা কয়েকটা মাথা থাকতো সেখানে। নট নেসেসারি, বা এইটা ব্যাপারটা এরকম না যে উনি জুনিয়রদের সাথেই সবসময় কমফোর্টেবল ছিলেন, ওনার সমবয়সী কোনো বন্ধু বান্ধব ছিল না, এমন না। তো আমার যে
ব্যান্ড সঙ্গীতের মেন্টর হিসেবে শামীম ভাই মানুষটা এইভাবে মেন্টর হয়ে যাবেন আমার জীবনে, এটা কিন্তু আমি ধারণাই করতে পারিনি। কারণ ওই সময় উনি ওল্ড টাউনে চলাফেরা করেন, টাউনে অলরেডি ব্যান্ড আছে, তখন রীতিমতো প্র্যাকটিস করে তারা তারা ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট নিয়ে। সেই সব ব্যান্ডের মেম্বারদের সাথে উনার বন্ধুত্ব ছিল, উনি সেখানে যাওয়া আসা রাখতেন, খোঁজ খবর রাখতেন। সো এইরকম, এবং আজম খান, প্রয়াত পপ সম্রাট আমাদের বাংলাদেশের আজম খানের গান উনি কভারও করতেন। শৌখিন সিঙ্গার ছিলেন, কিন্তু শৌখিনের মধ্যেও বেশ ভালো বলতেই হয়। সেখানে 100-তে 100 না হলেও 80% মার্কস ওনার পারফরমেন্সকে আজম খান নাম্বারসগুলো কভার করার ক্ষেত্রে ওনাকে 80% মার্কস দিতেই হয়। তো এইরকম একজন সিনিয়র ভাই আমাকে একদিন ডাকলেন। উনি আমাকে ডেকেছিলেন যে তুমি গিটারটা নিয়ে বাসায় একদিন এসো, তো তোমার সাথে কথাবার্তা আছে। কারণ তখন আমার এই গল্পটা আমি ওই যে আমার রক অ্যান্ড অ্যাপিটাইজার্স যে ইউটিউবে প্লে লিস্ট বা চ্যানেল আছে আমার ব্যান্ডের, ওখানে কিন্তু একটা ভিডিও আছে। আমার চেহারা সুরত খুব খারাপ আসছে ভিডিওতে, গাল টাল ফুলে টুলে গাবরের মতো দেখা যাচ্ছে। যাই হোক, কিন্তু ওখানে আমি শামীম ভাই সম্পর্কে একটা ছোট তথ্যচিত্র বানিয়েছি, ভিডিও বানিয়েছি, আপনারা চেক আউট করলে পাবেন। আর আমি ডেসক্রিপশন বক্সে সেই তথ্যচিত্রটার লিংক দিয়ে দেবো, না হয় কপি পেস্ট করে আপনারা রিকল করতে পারবেন। তো যাই হোক, আমার কিন্তু তখন কোনো কোয়ালিটি নেই। আমি গিটারে শুধুমাত্র 5 থেকে 6টা কর্ড জানি সেগুলো, এবং একটানা একজন রিদম গিটারিস্টের মতো করে বাজিয়ে গেয়ে যাওয়া, পারফর্ম করা, কোনো ডান হাতে যে কোনো প্রো লেভেল বা এফিশিয়েন্ট লেভেলের স্ট্রামিং প্যাটার্ন, এসব আমি কিচ্ছু জানি না। উনি শুধুমাত্র সামহাও কিভাবে যেন ধারণা করতে পেরেছিলেন আমার ভিতরে আগুনটা আছে, আমাকে ডাকলে আমাকে দিয়ে কিছু একটা হতে পারে, এই কারণেই উনি ডেকেছিলেন। কিন্তু আমার কিন্তু ডাকে সাড়া না দিয়ে ভেগে যাওয়ার সমূহ সম্ভাবনা ছিল। কারণ আমি বুঝতে পেরেছিলাম যে এরকম কোয়ালিটিফুল একজন ব্যান্ড মিউজিশিয়ান, শৌখিন হোক প্রফেশনাল না হোক, তারপরও আমার চাইতে তো অন্তত সেই সময় অভিজ্ঞতার দিক থেকে অনেক বেশি কোয়ালিটিফুল উনি। কারণ উনি ইলেকট্রিক ব্যান্ড ইনস্ট্রুমেন্টসগুলোর সাথে জ্যামিংয়ে অংশগ্রহণ করে থাকেন সেই সময় ওল্ড টাউনে গিয়ে গিয়ে। সো অভিজ্ঞ মানুষ, তো এইরকম অভিজ্ঞ মানুষ আমাকে ডাকলো, আমি তো কিছুই পারি না, জানি না, হয়তো ভালো মতো গাইতে পারবো না, গাওয়া সুরে হবে না, বাজানোটা ভালো হবে না। আমি কিন্তু নিজের ব্যাপারে এইগুলো চিন্তা করতে যদির কথা বলছি, সাপোজের কথা বলছি, আমি কিন্তু চিন্তা করতে পারতাম। আমার হীনমন্যতার পরিমাণ যদি একটু বেশি থাকতো, আমি কিন্তু ভাবতাম যে থাক, আমি বড় ভাইয়া ডাকছে, আমি যাব না দেখা করতে। কারণ আমি পারি না, তো কোনো কিছুই পারি না। উনি হয়তো একসময় আমাকে বলে দিবেন আমার পারফরমেন্স দেখে যে না না, যতটা আশা করেছিলাম তুমি তো তা না, আচ্ছা ঠিক আছে তুমি যেতে পারো, বা পরে দেখা করো। স্বাভাবিক ছিল আমার মাথায় এরকম চিন্তা আসা, কিন্তু আমি কিন্তু তারপর আত্মবিশ্বাসী ছিলাম, আমি কিন্তু স্টেপ নিয়েছি, গিয়েছি। এই যাওয়াতে কি হলো জানেন? কমিউনিকেশন গ্যাপটা হলো না। যাওয়ার পর আমি কিন্তু দেখলাম উনি নিজেকে আমার উপযোগী করলেন আমার সাথে মিশবার জন্য। সো দ্যাটস দ্য পয়েন্ট মাই ফ্রেন্ডস। উনি আমার শর্টকামিংসগুলো জানলেন, কি কতটুকু গাবার ক্ষেত্রে আমার কমতি আছে, রিদম করার ক্ষেত্রে, গিটারে শিখবার ক্ষেত্রে কতটুকু কমতি আছে, কতটুকু ফিল আপ করতে হবে আমার ভ্যাকেন্সিগুলো। এই ব্যাপারে উনি আমাকে কিছু উপদেশ দিলেন, বললেন তোমাকে অনেক শিখতে হবে তালাত, উপদেশ দিলেন। কিন্তু কিন্তু উনি আমার সাথে জ্যামিংটা, একসাথে গাওয়া বাজানো বা মেলামেশাটা, এটা কিন্তু উনি ছেড়ে দিলেন না। এবং দিলেন না দেখে আমি ওনার সাথে থেকে কিন্তু বেনিফিটেড হলাম, আমার ভেতরের আগুনটা আরো বড় হলো। এবং মিউজিশিয়ান হিসেবে আমি যতটুকু আমি বলবো মিউজিকের ক্ষেত্রে আমার সেকেন্ড ফাদার হচ্ছে মিস্টার শামীম ভাই। বরিশালে ওনার দেশ, বরিশাল কান্ট্রিটা বলে দিলাম। মগবাজার, মধুবাগ, উজ্জীবনগুলি, যারা চেনেন এরিয়াটা রিকল করতে পারবেন। আমি থাকি না এখন ওখানে। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এইটা, কমিউনিকেশনটা করতে হবে। আর আমি যদি নিজের মতো করে হীনমন্যতা নিয়ে ওভাবে চিন্তা ভাবনা করতাম,
যে গিয়ে আসলে কোনো লাভ নেই, আমার কাছে এইটা চাইবে দিতে পারবো না, ওইটা চাইবে দিতে পারবো না। সিনারিও কিন্তু এমন সবসময় এমনটাও থাকে না। একটা বাংলা খুব পুরাতন প্রবাদ বাক্য আছে, ময় মুরব্বীরা বলতেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তো আমি শামীম ভাইকে কিন্তু ছাই উড়াইয়া দেখিবার মতো করিয়াই গিয়াছিলাম গিটার নিয়ে উনার ঘরে, এবং উনি কিন্তু আমার পারফরমেন্সে ইমপ্রেসড হয়েছিলেন, এবং আমি কিন্তু একজন অমূল্য রতন জীবনে পেয়েছিলাম। আমার ভেতরে আত্মবিশ্বাস, সাহস, দিনের পর দিন প্র্যাকটিস করে যাওয়া, একজন গিটার টিচার হওয়া, একজন রক ভোকালিস্ট টিচার হওয়া, যদিও প্রাইমারি লেভেলে, তারপরও আমি টিচার হিসেবে ভালোই, খারাপ না। তো আমি যে এইটুক গর্ব করে আজকে বলতে পারছি এই ভিডিওতে এসে, ম্যান বিহাইন্ড দ্য সিন শামীম ভাই আমার সেই অমূল্য রতন। সো কমিউনিকেশন, আর আমি যদি ওই হীনমন্যতা নিয়ে চিন্তা করতাম, মিসকমিউনিকেশন করতাম, উনি কিন্তু, ছেলেটাকে ডাকলাম আসলো না, উনি কিন্তু আর সেই গুরু শিক্ষক সম্পর্ক আমার সাথে হতো না, জিনিসটা কিন্তু আমার ওই চ্যাপ্টারটা আসতো না, আমি মিউজিশিয়ান হতে পারতাম না। সত্যি কথা, শামীম ভাই ছাড়া মিউজিশিয়ান হওয়া অসম্ভব ছিল, কারণ আমার চতুর্দিকে সেই সময় লাভার্স কম হেটার্সই বেশি, সবাই ওগুলোই বলছে হচ্ছে না হচ্ছে না, তোমার চাইতে ভালো ভালো গলা নিয়ে মানুষ বসে আছে, তুমি এই গলা নিয়ে কি গান গাইবা, তুমি এই সস্তা কি, তোমার চেয়ে দামি দামি গিটার নিয়ে মানুষজন বসে রয়েছে, কিছু করতে পারতেছে না, তুমি একটা পুরাতন আধা ভাঙা গিবসন জাম্বু জাম্বু গিটার নিয়ে, জাম্বু সিরিজ গিটার নিয়ে তুমি কি করবা, এইগুলি বলার লোকজনই বেশি ছিল আমার আশেপাশে। বাট আমি ছাই উড়াইয়া অমূল্য রতন পাইয়াছিলাম। এটার সাথে, এই আলোচনার সাথে একটু চিন্তাশীলতার জায়গায় আরেকটু যদি লিঙ্ক আপ করি, এবার আমার বন্ধু নাবিলের ব্যাপারে চলে আসি। এখন আপনাদেরকে 1997 সাল থেকে নিয়ে যাব 99 বা 2000, আমার সরি ক্যালেন্ডারের তারিখটা একেবারে কারেক্ট টু কারেক্ট মনে নেই, হয় 99 না হলে 2000, এই 2 বছরের 1 বছরের মধ্যে হবে। আসলে আমার ব্যান্ডের কিবোর্ডিস্ট রোকসাদ রাইয়ান সাইমু, আমাদের ব্যান্ড ততদিনে প্রায় ভেঙে যাচ্ছে। আমাদের ব্যান্ডের প্রথম নাম ছিল দ্য রিলেশনস, শামীম ভাইয়ের নামটা দেয়া। শামীম ভাইয়ের সাথে তো কন্টিনিউ করা সম্ভব হলো না, কারণ আমাকে এলাকা ছেড়ে দূরে চলে যেতে হলো। এগুলো ইতিহাস, আমি এখন আর বারবার পুরানো কথা বলবো না, কারণ এগুলো নিয়ে ভিডিও অলরেডি হয়েছে, আপনারা খোঁজাখুঁজি করলে পাবেন। সেগুলোতে আমি বলেছি যে কেন আমার এই ব্যান্ডটা, আমার তালাত স্টোরিজ 56-29-এও আমি বিস্তারিত রিভিউ দিয়েছি যে শামীম ভাইয়ের সাথে ব্যান্ডটা আমার কেন হয়নি, কি হয়নি। তো যাই হোক, আমি তখন অন্য একটা এলাকায় থাকি, সেটা শামীম ভাইয়ের বাসা থেকে অনেক দূরে, ইভেন রোকসাদের বাসা থেকেও দূরে। বাট আমি রোকসাদের বাসায় তারপর যাতায়াত ছিল। রোকসাদ একদিন আসলো, বললো আমার একজন খালার অনেক দিন ধরে বিয়ে হচ্ছিল না, ফাইনালি ওনার জন্য পাত্র পাওয়া গেছে, তো খুব আনন্দ ঘন একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, গায়ে হলুদের অনুষ্ঠান থাকছে, তুমি অ্যাকোস্টিক গিটার বাজিয়ে তোমাকে গান করতে হবে। তো সেখানে যাবার আগে হঠাৎ করে রোকসাত আমাকে বলল, নাবিলকে চেনো? নাবিল করে আমার একজন রিলেটিভ আছে, সে জিজ্ঞেস করলো যে কে গান গাইতে আসছে। আমি তালাত নাম বলাতেই সে তোমার সম্পর্কে যা বললো খুব একটা সুখকর লাগলো না শুনে। তুমি কি তাকে 1992-তে সামহাও চিনতে নাকি তালাত? তো আমি বলতাম যে হ্যাঁ হ্যাঁ আমি চিনতাম, আচ্ছা গিয়ে দেখি কি হয় ব্যাপারটা। সেদিনকার স্মৃতিটা আসলে বলতে হয়, সেদিন গানের পারফরমেন্স ছিল সন্ধ্যার দিকে, দিনের বেলায় রুমের মধ্যে নাবিল আমার থেকে উল্টো দিকে মুখ করে একটা পিসি নিয়ে বসেছিল, ওই রুমে, রোকসাদের রুমটা বেসিক্যালি। রোকসাদ বললো তোমরা বসো এখানে, আমার কিছু দায়িত্ব আছে, আমি এগুলো একটু কমপ্লিট করে আসি, আর তালা তুমি রিহার্সাল করো, তোমাকে নতুন স্ট্রিং সেট কিনতে বলেছিলাম, কিনছিলা, ওগুলা ফিক্স করতে থাকো গিটারে, নতুন প্লেকট্রাম বের করো, এগুলো দিয়ে গিটার টিউন করতে থাকো, পারফরমেন্স করবা যেহেতু, নতুন ফ্রেশ জিনিস দিয়ে করো। আমি বললাম ওকে, সমস্যা নাই। তো নাবিল খুব অভিমানী ছিল, তেমন কথাবার্তা সে আমার সাথে বলেনি, আমি চেষ্টা করেছি, সে এড়িয়ে গেছে। অনুষ্ঠানটা শেষ হলো, অনুষ্ঠানে আমার আসলে খুবই অবস্থাটা ছিল, রোকসাদের আম্মু কোনো বাজেট খরচ করতে চায়নি আমাদের পারফরমেন্সটার জন্য। উনি বললেন তোমরা 4-5 জন ফ্রেন্ড নিয়ে, তালাতের গলা এমনি লাউড আছে, কোনায় বসে থাকো, আর তালা যেই গানগুলি পারে একটার পর একটা করতে থাকো।
এখানে হিট গান গাওয়ার দরকার নেই, কিছুর গাওয়ার দরকার নেই। আমাদের দিক থেকে একটা ছেলে একটার পর একটা গান পারফরমেন্স করে যাচ্ছে, এটাই অনেক বড় মান সম্মানের ব্যাপার হবে। এটাই নাকি বলা হয়েছিল। তো রুকসাদ আমাকে বলল এইটা। সে অবশ্য আমাকে হিন্টস দিয়েছিল অনুষ্ঠানের আগে যে আমি তোমাকে কোনো সাউন্ড বক্স, মাইক্রোফোন এগুলো দিতে পারবো কিনা সিউরিটি দিতে পারছি না। তো আমাকে যদি সমস্যাগুলো আগে থেকে জানায় কোনো মানুষ, আমি কিন্তু খুব ফ্রেন্ডলি থাকি এবং খুব কি বলে ওটাকে আন্ডারস্ট্যান্ডিং মাইন্ডেড মানুষ থাকি। সেক্ষেত্রে আমি তাকে প্যারা দেই না। তো আমাকে যেহেতু ওভাবে জানিয়েছিল, আমি গিয়ে সন্ধ্যাবেলায় ওভাবেই পারফর্ম করলাম। এখন ঘটনা হলো, ভুল বোঝাবুঝির ব্যাপারটা একটু আসি। নাবিলের কিছু বোন ছিল, আপন বোন, ওনারা মাশাল্লাহ লম্বা চৌড়া সুন্দর, নায়িকা জয়া আহসানের মতোই এক একজন। আমার চাইতে বেশ ডিফারেন্স হবে বয়সের, 5 বছরের 4 বছরের তো ডিফারেন্স হবেই এক একজনের। সেই সময়ের কথা বলছি আমি। তো উনারা খুব বেদনার্ত দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে, আমার গানগুলো শুনছিল, কারণ আমার গানের সং লিস্ট তাদের রুচি মতো হচ্ছিল। তারা এসে এসে কথা বলেনি আমার সাথে ডিরেক্ট, বাট আমি বুঝতে পারছিলাম যে তারা অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে প্রতিটা লাইন শুনছে, আমি কি গাইছি না গাইছি। এবং আমাকে যে মাইক্রোফোন ছাড়া এইভাবে বসিয়ে দেওয়া হয়েছে, তারা এটার জন্য খুব সহানুভূতিশীল ছিল। তো এই ব্যাপারটা নাবিল তো আবার ফলো করছে। নাবিলও মুখে একটা হাসি নিয়ে পুরো পারফরমেন্সটাই দেখছিল, কিছু বলেনি। তো ঠিক এই অনুষ্ঠানটা শেষ হবার পরই আমি আমার লিস্ট মতো গানগুলো গেয়ে তারপর লাঞ্চ ডিনারের টাইম হয়ে আসলো। রোকসাদ বলল অফ যাও তাহলে, ডিনারে চলো। গাওয়া হয়েছে, আমাদের যেটা প্ল্যান ছিল আমরা সেটা এক্সিকিউট করতে পারছি। আমাদের দিক থেকে কোনো একটা ছেলে যে আছে টানা 10-12টা গান গেয়ে ফেলতে পারে, সেটুকু আমাদের দেখানো দরকার ছিল, আমরা সেটা দেখিয়েছি। সাউন্ড সিস্টেম দরকার নেই, মাইক দরকার নেই, চলো খেতে চলো। তো আমি বললাম ওকে চলো। আমিও তখন নতুন নতুন, আমার তো মাইক বা সাউন্ড সিস্টেমের চাইতে আমার চেহারা দেখানো বা পাবলিসিটি, ওই বয়সে পাবলিসিটিটাই বেশি দরকার। এরপরে ফ্রেন্ডস হলো কি, এইখানে মেইন পয়েন্টটা আসে। এরপর আমি নাবিলের সাথে একটু কথা বলার যখন চেষ্টা করলাম, সে একটা অনীহা দেখালো আমার সাথে, এবং আমি বুঝতে পারছিলাম হি ইজ গেটিং জেলাস, কারণ তার বোনরা কিন্তু সিম্প্যাথেটিক হয়েছিল আমার প্রতি। এই ব্যাপারটা ফলো করে সে জেলাস হয়ে গিয়েছিল, এবং তার কাছে তখন মনে হতে লাগলো যে তালাত রহমান আমার সাথে রিকানেক্ট করতে চাচ্ছে, সম্ভবত আমার বোনদের কাউকে তার ভালো লেগেছে। মাই ফ্রেন্ডস, উপরওয়ালা সাক্ষী, আমার এই ধরনের আসলে কোনো ইন্টেনশনই ছিল না। নাবিলের বোনরা আমার চাইতে বয়স এক একজন 4 থেকে 5 বছরের বড় এবং বেশ পার্সোনালিটিফুল, দেখতেও সুন্দর সবাই। আর আমি কোনো ফ্লার্ট নেচারের ছেলে ছিলাম না, কথা তো কম বলতামই। সো আমার তাদের সাথে দোস্তি করা, নিজের গানের ল্যাঙ্গুয়েজকে মিডিয়া হিসেবে ইউজ করে তাদের সাথে দোস্তি করার এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমার মাথায় কিন্তু ছিল না। আমার একটাই ছিল, আমি নাবিলের সাথে যদি সরিটা বলতে পারি এবং রিকানেক্ট করতে পারি। আমি আসলে অপরাধ বোধে জর্জরিত ছিলাম 1992 সালে নাবিলের সাথে আমি যা যা করেছিলাম। সরি, সব কিছু স্ক্রিনে বলা যাচ্ছে না। আমি সেই কারণে নাবিলের সাথে রিকানেক্ট করতে চাইলাম। তাকে আমি বলেছিলামও যে ওই বয়সে মানুষ তো অনেক কিছু করে, এগুলো মনে রেখো না তুমি। 13 বছর বয়সে একটা ছেলে কতই বা বোঝে। কিন্তু নাবিলের বদ্ধমূল একটা হীনমন্যতা বা ধারণা হয়ে গিয়েছিল যে অনুষ্ঠানে এসে ওর বোনদেরকে আমি দেখেছি, ওর বোনদের সাথে এখন দোস্তি করা বা তাদের কাছে হিরো হওয়াটাই আমার এখন একটা লক্ষ্য এবং উদ্দেশ্য। এই কারণে বোধহয় আমি নাবিলের প্রতি ইন্টারেস্টেড, এবং এই ব্যাপারটা আমি যখনই চিন্তা করি আমাকে খুব বেদনা দেয়, পীড়া দেয়, এবং আমি খুব নাবিলকে খুব খুঁজতে শুরু করি তখন মনে মনে, যে ছেলেটাকে একবার যদি বোঝাতে পারতাম যে ব্যাপারটা আসলে সত্য না। আমার ইন্টারেস্ট শুধু নাবিল তোমার প্রতি, তোমার ফ্যামিলি মেম্বারদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট ছিল না। সো ফ্রেন্ড, এই গল্পটা কেন বললাম আপনাদের, এইটা কিন্তু ওই যে মিসকমিউনিকেশন। নাবিল নিজের মতো করে চিন্তা করে নিল। শুরুতে যে শামীম ভাইয়ের সাথে গল্পটা বলেছিলাম সেটার সাথে একটু কানেক্ট করিয়ে দিই আপনাদের। শামীম ভাই আমাকে ডেকেছিল, আমি যদি নিজের মতো হীনমন্যতা দিয়ে চিন্তা করতাম যে ধুর, এত বড় মিউজিশিয়ান ভাই, মিউজিক অভিজ্ঞ ভাই আমাকে ডাকছে, আমি কিছু বাজাতে বা গাইতে পারি না, আমি যাবই না, তাহলে কিন্তু
কাজের কাজ কিছু হতো না, মিসকমিউনিকেশন হয়ে যেত। এবং নাবিলও নিজের মতো করে একটা কিছু চিন্তা ভাবনা করলো, এখানে দেখেন কি হলো ব্যাপারটা, মিসকমিউনিকেশন হয়ে গেল। সে কিন্তু ভালো একটা বন্ধু পেতে পারতো জীবনে, সে জিনিসটা হারালো এই মিসকমিউনিকেশনের কারণে। কারণ সম্পূর্ণ নিজের মতো করে সে একটা চিন্তা ভাবনা আমাকে নিয়ে করে ফেললো। আমরা যেটা কল্পনা করি সবসময় সত্য নাও হতে পারে। আমরা যেটা চিন্তা ভাবনা করি যে সামনের মানুষটা এক্ষুনি এইগুলো আমার কাছে চাইবে, এই প্রতিশ্রুতিগুলি আমার কাছে চাইবে, বা এই পারফরমেন্সগুলি আমার কাছে চাইবে, এগুলো আমরা ভয় পাই অনেক সময়। এইটার কারণে আমরা আগাই না, মিসকমিউনিকেশন হয়ে যায়। কিন্তু সব সময় কিন্তু আসলে ফ্রেন্ডস এটা ঠিক না। একটু টেস্ট করে দেখা উচিত যে আমি যা চিন্তা করছি সামনের মানুষটাকে নিয়ে, যে ভয়টা পাচ্ছি, আসলেই উনি অতটা ভয়ের ব্যাপার কিনা। উনি তো কম্প্রোমাইজ মাইন্ডের মানুষও হতে পারেন, সম্পূর্ণ অন্যরকম একটা ব্যক্তিত্ব তো উনি হতে পারে, যেটা হয়তো আমি কল্পনাই করিনি, কল্পনার বাইরে। আমি হয়তো এতদিন ধরে যে ধরনের মানুষদেরকে দেখেছি তাদের সাথে তাকে মিলিয়ে ফেলছি, সে তো ব্যতিক্রম ধর্মীয় হতে পারে। সো কমিউনিকেশন করতে হবে, খোলামেলা কথাবার্তা বলতে হবে, আদারওয়াইজ কনসেপশন ক্লিয়ার হবে না, মিসকমিউনিকেশন হয়ে যাবে। আর ভালো কিছু হবার ক্ষেত্রে, ভালো কোনো একটা ফ্রেন্ডশিপ হবার ক্ষেত্রে, পুরনো একটা বন্ধুর জীবনে ফিরে আসার ক্ষেত্রে এই মিসকমিউনিকেশন হচ্ছে সবচেয়ে বড় শত্রু। সো ফ্রেন্ডস, কেমন লাগলো? আশা করি এইভাবে যারা চিন্তা ভাবনা করেন নাই, এরকম মানুষের সংখ্যা খুবই খুবই কম, তারাই কয়েকজন আমার এই ভিডিও এখন ক্লিক করে দেখছেন বা দেখেছেন বা শুনেছেন। সো আর এর বেশি কিছু বলার নেই, আজকের মতো তাহলে শেষ করছি। তালাত রহমান খান, ভালো থাকবেন সবাই। থ্যাংকস ফর লিসেনিং, থ্যাংকস ফর ওয়াচিং।